C213 খুব স্ট্রেট ফরওয়ার্ড জিনিস, বুঝতে পারলে এটার মধ্যে মুখস্থ করার একটা জিনিসও নাই, নট এ সিঙ্গেল ওয়ান, কোনোটাই মুখস্থ করার নাই, সব কিছু বোঝার জিনিস এবং কোনো রকম মুখস্থ ছাড়াই তোমরা পারবা। এবং তোমাদের আমি রিকোয়েস্ট করবো যে ক্লাস নোটের কথা বললাম, আবার বলে দিচ্ছি আমি, প্রত্যেকে 10 মিনিটের মধ্যে গুগলে ক্লাস নোট আপলোড করবা, 1 লাইন লিখলে 1 লাইনই আপলোড করবা। আমি দেখতে চাই কে আমার ক্লাসটা কতটা ফলো করতে পারছে, কি বৃত্তান্ত। এবং এই ক্লাসটির উপরে তোমাদের ইমপ্রেশন মার্ক নির্ভর করবে, ফাইনাল পরীক্ষার মান নির্ভর করে। কেউ যদি ক্লাস টেস্টে খারাপ করো, সেটাও আমি তাকে বাড়াই দিতে পারি মার্ক, যদি আমি দেখি তার ক্লাস পারফরমেন্স বা ক্লাস নোট ভালো। ভালো বলতে হাতের লেখা সুন্দর আমার দরকার নাই, আমি যে পয়েন্টগুলো বলতেছি বা যা বলতেছি টুকটাক করে একটু নোট করা, আর কি, এইটুকুই কাজ হবে। এবং তোমরা চেষ্টা করবা সপ্তাহের শেষেই এই লেসনটাকে একটা ফাইনাল নোট বানাইতে। ফাইনাল নোট বানাইলে দেখবা যে আর কোনো কঠিন হবে না, মেকানিক্স কঠিন মনে হবে না তোমাদের। আর এর মধ্যে আরো একটা জিনিস, তোমরা অনেকে হয়তো শেয়ারফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা খুব ক্লিয়ারলি বুঝতে নাও পারতে পারো, আমি জানি না, আমার তো চেক করার সুযোগ হয় নাই। তা তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে শেয়ারফোর্স বেন্ডিং মোমেন্টের কনসেপচুয়াল ব্যাপারগুলো এখানে আসবে, ক্লিয়ার না হলে আমাকে বলবা, স্যার এটা আমরা বুঝি নাই, এটা আরেকবার বুঝাই দিন, নো প্রবলেম, আমি স্লোলি বুঝাবো। আমি যাই যে তোমাদের আরেকটা কথা হচ্ছে, তোমাদের ফিজিক্যাল ক্লাসের একটা সুযোগ আছে, আমাকে যদি দাও আই উইল বি ভেরি হ্যাপি, কারণ ফিজিক্যালি ক্লাসগুলো নিতে পারলে আরো ভালো হবে, ওই অনলাইনে এভাবে মেকানিক্স বোঝানো যায় না আসলে। তা আমি বেসিক্যালি 3টা জিনিস নিব, একটা হচ্ছে মোর্স, এখন যেটা পড়াচ্ছি বাকলিং অফ কলাম, আর একটা হলো আমি পড়াবো হচ্ছে তোমার কি বললাম, ডিফ্লেকশন অফ বিম আর মোর সার্কেল অফ স্ট্রেস। বেসিক্যালি 3টা কি জিনিস শুরুতে আমি বলে দিচ্ছি তোমাদের। বাকলিং অফ কলাম মানে, মনে করো তুমি যদি তোমার স্টিলের স্কেলটা তোমার সামনে খাড়া বরাবর টেবিলের উপর রেখে চাপ দাও, দেখবে স্টিলের স্কেলটা বেঁকে যাবে একদিকে। কোন দিকে বাঁকবে? যেদিকে চিকন সেদিকে বাঁকবে, মোটা দিকে অবশ্যই বাঁকবে না। এই যে বেঁকে গেল, এক্সিয়াল, তুমি কি ফোর্স দিলা? তুমি দিলে এক্সিয়াল ফোর্স দেওয়ার ফলে তোমার এটা বেঁকে গেল। বাম পাশে একটা ছবি দেখতে পাচ্ছ, ডান পাশে একটা ছবি দেখতে পাচ্ছ। বাম পাশে পিসিআর মানে সিআর কম্প্রেসিভ লোড, সিআর মানে কম্প্রেসিভ লোড, এক্সিয়াল কম্প্রেশন দিলে ডান পাশের মতো এটা বেঁকে যাওয়ার একটা টেন্ডেন্সি গ্রো করে, এটাকে বলা হয় বাকলিং। বাকলিং কি জন্য হয়? বাকলিং হয় এক্সিয়াল ফোর্সের জন্য। আর বেন্ডিংটা কি জন্য হয়? বেন্ডিং হচ্ছে তুমি ট্রান্সভার্স লোডের জন্য বেন্ডিং হয়, যার ফলে ডিফ্লেকশন হয়। তার মানে এটা এক্সিয়াল কম্প্রেশনে হয় বাকলিং, আর ট্রান্সভার্স ফোর্সের জন্য হয় ডিফ্লেকশন। এই দুটা জিনিসই আমি পড়াবো, অতএব দুইটার কম্প্যারিজনটা বুঝতে হবে। বা দুইটা কিন্তু বিহেভিয়ারটা সেম হয়। বিহেভিয়ার সেম কি? এটা সার্কুলার একটা শেপ তৈরি করে এবং এর একটা সেন্টার থাকে, এর রেডিয়াস থাকে, এই জিনিসগুলো। এর আগে তোমরা অবশ্যই বেন্ডিং স্ট্রেস অফ বিম পড়ছো, ওখানে একটা ফর্মুলা, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমরা অবশ্যই দেখছো, বেন্ডিং এমসি ওভার আই বা এম ওয়াই ওভার আই, এটা পড়ছো না তোমরা? বেন্ডিং স্ট্রেস ইন বিমে এম ওয়াই বাই আই ডি স্কোয়ার, কি বলে, এম ওয়াই বাই আই মানে সিগমা স্ট্রেস ইজ ইকুয়াল টু এম ওয়াই বাই আই, পড়ছো না? পড়ছো না, পড়ো নাই? হ্যাঁ, ওইটা তোমরা প্রমাণ করছো, অর্থাৎ ওই সিমিলার বিহেভিয়ারটা এখানেও হয়, বাকলিং এও হবে এবং আমার ডিফ্লেকশনেও হবে। আর হচ্ছে ট্রান্সফর্মার স্ট্রেসটা কি তোমরা জানো, আমাদের এক্সটার্নাল ফোর্স, ইন্টারনাল ফোর্স কয় ধরনের? 4 ধরনের হয়। একটা হয় এক্সিয়াল বা নর্মাল, একটা এক্সিয়াল ফোর্স, একটা হয় বেন্ডিং মোমেন্ট, একটা হয় শেয়ার ফোর্স, আর একটা টরশন। এই 4 ধরনের ফোর্স আমি গত ক্লাসে বলছি, 4 ধরনের ফোর্স আলটিমেটলি, 4 ধরনের ফোর্স আলটিমেটলি স্ট্রেস হয় 2 ধরনের, একটা নর্মাল স্ট্রেস আর শেয়ার স্ট্রেস। এটা কি সবাই জানো? ফোর্স 4 ধরনের, স্ট্রেস হয় 2 ধরনের। আমি গত ক্লাসে কিন্তু তোমাদের গত টার্ম 1-এ আমি কনসেপ্টটা ক্লিয়ার করছি কিছুটা, তারপরেও তোমরা ক্লিয়ার না হলে নিজেরা একটু চেক করবা যে ইয়া হবে। হাওয়ার এখন আসো, 2 ধরনের স্ট্রেস হয়। এখন এই 2 ধরনের স্ট্রেস যেটা হয়, এই 2 ধরনের মনে করো তুমি একটা রেক্টেঙ্গুলার ব্লক, অর্থাৎ একটা রেক্টেঙ্গুলার না, আমি বলি স্কোয়ার একটা ব্লক, যদি এই স্কোয়ার ব্লকে তুমি যদি একটা ফোর্স পাও, প্রত্যেকটা চারপাশে যে চারটে এজ আছে, অ্যাকচুয়ালি আমরা 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল কনসেপ্টটা বুঝতে হবে। মানে অ্যাকচুয়ালি দেয়ার ইজ নাথিং কল 2 ডাইমেনশনাল, এভরিথিং ইজ 3 ডাইমেনশনাল। আমরা 2 ডাইমেনশনালটাকে সহজ করার জন্য এটাকে 2 ডাইমেনশনাল ধরি,
কারণ 2 ডাইমেনশনাল যে এসটা আছে এই বরাবর দেয়া যে প্লেন, এই প্লেন বরাবর ফোর্সটা আছে, কিন্তু এই এসটাকে আমরা একটা প্লেন বা একটা এরিয়া হিসেবে চিহ্নিত করি 2 ডাইমেনশনাল ক্যালকুলেশন করার সুবিধা হয় বলে, 2 ডাইমেনশনের যে ব্যাপারগুলা। তা যাও, আমার হচ্ছে এই যে একটা ফোর্স আছে, এই ফোর্সটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরাইলে কিভাবে এক্সিয়াল এবং শিয়ার ফোর্স বিহেভ করে সেইটাকে বলা হয় ট্রান্সফরমেশন স্ট্রেস। অর্থাৎ একটা অ্যাঙ্গেলে দেওয়া আছে, অন্য অ্যাঙ্গেলে গেলে কি হবে এটা ট্রান্সফর। এটা আসসালামু আলাইকুম স্যার। ক্লাসে পড়াবো। ভাবছিলাম, বলো। স্যার মেবি স্লাইড গুলো হয়তোবা আসতেছে না স্যার। আমি স্লাইড দেয়নি তো, আমি ইন্টারেক্টিভ কথা বলতেছি, স্লাইড টেস্ট করি নাই তো আমি। আমি স্যার তোমার 3টা জিনিস সম্পর্কে আইডিয়া দিচ্ছি প্রথমে। আমি স্যার এটাই পড়াবো। প্রথমে আমি যে 3টা চ্যাপ্টার পড়াবো, এই 3টা চ্যাপ্টার সম্পর্কে আমি বললাম যে 3টা চ্যাপ্টারে কোনটা কি পড়াবো। এটা হচ্ছে বাকলিংটা পড়াবো, ডিফ্লেকশনটা কি কি জিনিস, আর ট্রান্সভার্স কি, জাস্ট আইডিয়া দেওয়ার জন্য বললাম। এখন হচ্ছে আজকে থেকে এখন স্লাইড নড়বে। এখন তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, আমাদের আজকের ক্লাস হচ্ছে আমার আজকের ক্লাস হচ্ছে বাকলিং অফ কলাম। তা বাকলিং অফ কলাম মানে আমি প্রথমেই বলছি এক্সিয়াল ফোর্স 2 ধরনের হতে পারে, একটা টেনসাইল, একটা কম্প্রেসিভ। তা আমাদের আজকের বিষয় হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস। কম্প্রেসিভ ফোর্স দিলে, যে কোনো একটা জিনিস দিলে এটা একটা একদিকে বাকলিং হতে পারে। এখন তোমাদের সেশনাল আছে, কালকে কি সেশনাল আছে নাকি? কি স্যার? হ্যাঁ, কালকে সেশনাল আছে তোমাদের 2-on-2 রিভিউ ক্লাস না, নাকি রিভিউ না নরমাল? স্যার আমাদের নরমাল সেশনাল স্যার, 2 সেশনাল স্যার। সেশনাল না? আচ্ছা যাই হোক, তাহলে সেশন নরমাল হলে হোক, যাই হোক অসুবিধা নেই। ওখানে আমি আরো কিছু কথাবার্তা বলবো, অসুবিধা নেই। এখন মনে করো যে তোমরা এই একটা জিনিস যখন এখানে বাঁকবে, যখন তখন কোন দিকে বাঁকবে, যেদিকে চিকন ওদিকে বাঁকবে। এইটা হচ্ছে তোমরা মোটামুটি এটা বুঝো যে তোমাদের স্টিলের স্কেলটাকে যদি টেবিলের উপর রাখো, উপর দিকে যদি কম্প্রেসিভ লোড দাও, প্রেসার দাও, এটা বেঁকে যাবে। কোন দিকে বাঁকবে, যেদিকে চিকন। এটা হচ্ছে যেদিকে চিকন বাঁকবে, এটা হচ্ছে সাধারণ ভাষায় বলবা। কিন্তু তুমি যখন মেকানিক্স এ ঢুকে গেছো, তখন চিকন মোটা শব্দটা ইউজ করতে পারবো না, তখন তোমাকে মেকানিক্স এর ভাষা ইউজ করতে হবে। মেকানিক্স ভাষা কি এটা, এই যার এখানে কথা হচ্ছে, তোমরা প্লিজ তোমাদের স্পিকারটা বন্ধ করে দাও, ক্লাসে ডিস্টার্ব হচ্ছে। যার আশেপাশে নয়েজ হচ্ছে, ছোট বাচ্চা আছে অথবা কেউ আছে, তোমরা মিউট করে দাও প্লিজ, ডোন্ট ডিস্টার্ব দ্য ক্লাস। হ্যাঁ বলো মুবিন, মুবিন তোমার কোশ্চেন বলো। স্যার যে আমাদের যে স্টিলের স্কেল স্যার, এটা তো চিকন, এটা তো ইউনিফর্ম সাইজ না স্যার, এখানে তো কোনো চিকন সাইজ তো নেই, তাহলে মানে বলতেছেন স্যার যে বাঁকবে যেখানে বেশি চিকন ওখানে বাঁকবে। ও রাইট রাইট, ফাইন। তুমি স্টিল তোমার সামনে আছে? স্যার সামনে আছে স্যার। হ্যাঁ, এখন তুমি খাড়া করে ধরো, বুঝছো? খাড়া মানে ভার্টিক্যাল, আর্টিকেল স্যার। চাপ দাও। স্যার চাপ দিয়েছে স্যার। বাঁকে 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 স্যার, মাঝখানের দিকে কোন বাঁকে। দিকে বাঁকে? ক্রস সেকশন যেদিকে চিকন দিকে বাঁকে না? ক্রস স্যার সেকশন স্যার যেদিকে স্যার কারেক্ট স্যার, ক্রস মোটা দিকে তো বাঁকতেছে না, তুমি মোটা দিকে বাঁকছে না চিকন দিকে বাঁকতেছে? স্যার চিকন দিকে বাঁকে স্যার, কারেক্ট। সেটাই আর কি। সবাই ক্লিয়ার? স্যার এখন ডানে বাঁকবে না বামে বাঁকবে? ডান বাম না, যেদিকে চিকন ওইদিকে বাঁকবে, যেদিকে ক্রস সেকশন থিন ওইদিকে বাঁকবে, যেদিকে ক্রস সেকশন ঠিক ওইদিকে বাঁকবে না। তুমি এখন আচ্ছা, তুমি এখন হাতে 2 হাতে নাও এই জিনিস, সবাই সবার কাছে স্কেল নাও, 2 হাতে নিয়ে এটারে মোটা দিকে বাঁকার চেষ্টা করতে পারো কিনা দেখো তো। স্যার পারা যায় না স্যার। পারা যায় না, তার মানে তুমি যে জিনিস কিন্তু একই, খালি ওরিয়েন্টেশনের উপরে ভিত্তি করে তোমার চিকন বা মোটা এটা কত স্ট্রেংথ, কত গুণ গেইন করছে। তোমার সমস্যা সঙ্গে বক্সার ক্যানট বেন্ড ইট। মানে তুমি যদি এটা থিন দিকে বাঁকাও, তাহলে এটা সুন্দর বেঁকে যাচ্ছে, কোনো ফোর্স এক্সিয়ালে বেঁকে যাচ্ছে। আর যদি মোটা ঠিক দিকে বাঁকাও, যেদিকে ক্রস সেকশন বড় মোটা, হ্যাঁ সেইটা দিকে বাঁকাও, তাহলে এটা কিন্তু ইয়া হচ্ছে না, কি বলে, এটা বাঁকতে পারছে না, তুমি প্রচন্ড শক্তি দিয়ে বাঁকাইতে পারছো না। হোয়াট ইজ দ্য রিজন? রিজনটা কি? রিজনটা হচ্ছে যেদিকে মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি ওইদিকে এর স্টিফনেসটা বেশি, যেদিকে মোমেন্ট ইনার্শিয়া কম ওইদিকে স্টিফনেসটা কম। অর্থাৎ তুমি এখন bh³/12 দেখো, বি বড় এইচ ছোট, মনে করো b10, মনে করো একটা জিনিস, তুমি একটা ক্রস সেকশন আমার খাতার মধ্যে একটা বি বা এইচ আঁকাও, বি মনে করো 10 আর এইচ মনে করো যে 1, তাহলে bh³/12 মানে কত? bh³/12 20/12, 20 ইন্টু 1³/12, এটার ভ্যালুটা কিন্তু কত হয়? 1-এর থেকে একটু বড় হয়। এখন তুমি খাড়া করো, 1 ইন্টু 20³/12 করো, 1 ইন্টু 20³/12 করো, কত হয় দেখো, অনেক গুণ হয়ে যাচ্ছে। তার মানে মোমেন্ট অফ ইনার্শিয়া, রেক্টাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া যদি বেশি হয় যেদিকে, সেদিকে এটা কি
রেক্টেঙ্গুলার মোমেন্ট অফ ইনার্সিয়া যেদিকে বেশি হয় ওই দিকের স্টিফনেস বেশি, সে তার অবস্থান ধরে রাখে এবং বাঁকবে না। আর যেদিকে কম সেটা বাঁকবে। সবাই কি আমার সাথে আছো? জি স্যার। স্যার আমাদের স্যার একজন স্যার কারেন্ট চলে গিয়েছিল স্যার, ওয়েটিং রুমে। অসুবিধা নেই, ওয়েটিং দিয়ে দিচ্ছি আমি, ডট বদার। আমি ওয়েটিং দেখলে একসেপ্ট করে নিচ্ছি, তোমাদের বলার দরকার নেই। ক্লিয়ার? আমি তো দেখতে স্ক্রিনে দেখতে পাচ্ছি রে বাবা, ওয়েটিং আসলে আমি দিয়ে দিচ্ছি তো। স্যার বলো। স্যার মানে যেই দিক হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি থাকবে সেই বরাবর হচ্ছে আমার বাকলিং হবে, এরকম ব্যাপার? হবে না, হবে না, আচ্ছা সরি। শক্ত বেশি হবে। তুমি দেখো না, তোমার স্কেলটা নিয়ে দেখো না, তুমি তোমার স্কেল যেদিকে চিকন দিক ঘুরাও সুন্দর বেঁকে যাচ্ছে রংধনুর মতো, কিন্তু মোটা দিক যেদিকে ঠিক বেশি এদিকে বেঁকানোর চেষ্টা করো। তুমি বা কেন, তোমার বাসায় সবচেয়ে শক্তিশালী যে আছে তোমার বড় ভাই বা আরো মানে কুস্তিগির, ডাক দাও, বাঁকাইতে পারবে না, সে বাঁকাইতে পারবে না। ঠিক আছে? কারণ তার মানেটা কি? তার মানেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া যেদিকে বেশি ওর স্টিফনেসটা বেশি। সে এই প্রথমে ইন্ট্রোডাক্টরি ক্লাস কনসেপ্টটাকে দিয়ে নেই, আমি ভিতরে ঢুকবো ক্লাসের, আমি তো ঢুকবোই ক্লাসের ভিতরে, কিন্তু আগে আমার কনসেপ্টটা ডেভেলপ করার চেষ্টা করি। ক্লাস রুমে হলে হয় কি আমি স্কেল দিয়ে 1 মিনিটে দেখাতে পারতাম, কিন্তু এই অনলাইনে তো এটা দেখানো সম্ভব না আসলে। ক্লিয়ার? আমার এখানে স্কেল আছে কিনা দেখি, দাঁড়াও। আমার এখানে স্কেল ছিল তো, কেউ নিয়ে গেছে নাকি? আচ্ছা, আমি একটা কোশ্চেন করি তোমাদের এর ইন দ্য মিন টাইম। তোমরা ঢেউটিন দেখছো? ঢেউটিন স্যার? জি স্যার। প্লেন শিট দেখছো? প্লেন শিট মানে ঢেউ সারাটি, ঢেউ সারাটি দেখছো না? স্টিলের বিভিন্ন জিনিস বানাই, যে ওই যে ট্যাঙ্কি বানাই, অথবা বক্স বানাই, দেখছো? ঢেউটিন দিয়ে কি করে? চাল বানায়, ছাদ বানায় না, টিনের রূপ বানায়, তাই না? ঢেউটিন বা সিজিআই শিট বলে অনেকে, অনেকে বলে জিআই শিট বলে, অনেকে বলে হচ্ছে করগরের টিন বলে, হটেবার ঢেউটিন যেটাকে বলি আমরা, আমার ঘরের চালে দিই। এটা দেখছো তোমরা? স্যার দেখি স্যার। এখন ঢেউটিন এই ক্যাশ ক্যাশ শব্দ হচ্ছে, একটু কাইন্ডলি একটু ইয়া করো তোমরা, যার শব্দ হচ্ছে মিউট করো। ঢেউটিন ক্যারি করা দেখছো তোমরা? মাথায় নিয়ে লেবারে ক্যারি করে দেখছো? স্যার দেখছি স্যার। আচ্ছা, আবার প্লেন শিট ক্যারি করে দেখছো? প্লেন শিট যখন ক্যারি করে পুরো বেঁকে যায়, অনেক ঢেউটিন বাঁকে না, সোজা থাকে, খেয়াল করছো? জি স্যার। কারণটা কি? আমরা ঢেউ কেন দিই? কারণ মোমেন্ট অফ ইনার্শিয়া বাড়াই দিই আমরা উই ইনক্রিজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া। এর থিকনেস, হাইটটা বেড়ে যায়, যেহেতু হাইট মানে কি, হোয়াট ইজ হাইট? হাইট মানে এইচ বেড়ে যায়, BH3/12, এর এইচটা বেড়ে যায়। এই এইচটা বাড়ানোর আমার উদ্দেশ্য মেইনলি। এইচটা বাড়াইতে পারলে এর স্টিফনেস বেড়ে যাবে, তখন আর ঢেউটিনের উপরে মানে ঢেউটিন বাঁকবে না, সেলফ ওয়েটে বাঁকবে না। অ্যাটলিস্ট কনসেপ্ট ক্লিয়ার আর নট ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ফাইন, তাহলে এখন আমরা সাবজেক্টের মধ্যে ঢুকে যাই। আমরা বলো। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার ঢেউটিনের ক্ষেত্রে স্যার তাইলে ওই ঢেউ পোর্শনটা হলো থাকলে ওইটুকু পুরাটা হাইট হিসেবে কাউন্ট হয় স্যার? না, তুমি আরে বাবা, তুমি মনে করো একটা হাফ সার্কেল, হ্যাঁ, তুমি প্রত্যেকটা ঢেউটিটা আলাদা আলাদা নেও না, হাফ সার্কেল করো। একটা হলো মনে করো একটা নর্মাল একটা জিনিস বাঁকাবা, তখন কি হবে? πd4/64 মাইনাস πd4/64 হবে না? মানে বাঁকা যখন সার্কুলার শেপ যখন হবে, তখন ওর মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? πd4/64। বুঝতো না? বুঝো নাই? আচ্ছা, আমি ঢেউটির কথা বাদ দিলাম তোমারে, আমি তোমার আপাতত স্কেলেই থাকো তোমরা। এখন ঢেউটিন দেখাই ক্লাসরুমে না আসলে এগুলো বোঝানো যাবে না, ওই হাইপোথেটিক্যালি ভিজুয়ালাইজ করা যাবে না। আমার কথা হচ্ছে, তোমার স্কেলটা যদি তুমি নর্মাল ভাবে যদি ফ্ল্যাট অংশটা যদি হরিজন্টাল লাগাও তাহলে বাঁকানো সোজা, আর ফ্ল্যাট অংশ যদি খাড়া করে দাও তাহলে এটা বাঁকানো কঠিন। এটা তো বুঝছো? স্টিলের স্কেল হাওবার আমি আর আগাই। এখন তোমাদের এই ক্লাসটা হবে কোথায়? এখানে পপমের বই চ্যাপ্টার 16, এখান থেকে বেসিক্যালি আমি এই বইটাই ফলো করবো আমি। হ্যাঁ, এর পাশে RC হিবলার এবং তোমার বিয়ারান জনসনের বই আছে, এটা তোমার সফট কপি যদি তোমার থাকে, আর না হলে আমার কাছ থেকে নিয়ে নিতে পারো তোমরা। এই বইয়ের মধ্যে অনেক অঙ্ক করা আছে, বাট আমি ফলো করবো প্রথম বইটা পেজ বই হিসাবে, আর রেফারেন্স বই হিসেবে বাকি দুটা ফলো করবো।
এবার হ্যাং হয়ে গেল কেন? অতএব আমাদের আজকের থিওরি ইউলার বাকলিং অফ কলাম। এখন তোমরা আমারে বলো, তোমরা কি এই জিনিসগুলো জানো? হোয়াট ইজ মেইন ডিফারেন্স বিটুইন বিম এন্ড কলাম? কেউ বলতে পারবা? বাকলিং হয় কোথায়? বাকলিং কার ক্ষেত্রে হয়? বাকলিং কলামের ক্ষেত্রে হবে আর ডিফ্লেকশন কার ক্ষেত্রে হয়? বিমে বিমের ক্ষেত্রে ক্ষেত্রে। ভেরি গুড। এখন তাহলে বাকলিং আর কলামের পার্থক্য কি বলো? স্বাভাবিকভাবে কলাম হচ্ছে কলাম এক্সপিরিয়েন্স কম্প্রেসিভ লোড বা এক্সিয়াল লোড, বিম এক্সপিরিয়েন্স ট্রান্সভার্স লোড, তাই না? বিমের মধ্যে ট্রান্সভার্স লোড আছে, মানে তোমার বিমের মধ্যে বিমটা শোয়ানো থাকে, এর উপরে লোডটা আসে এই 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 হরিজন্টাল যে এক্সিসটা আছে এর খাড়া বরাবর, আর তোমার কলামের মধ্যে আছে এক্সিয়াল বরাবর। ক্লিয়ার আর নট ক্লিয়ার? কালকে ক্লাসে আরো ক্লিয়ার করবো না, অসুবিধা নেই। মোড অফ ফেইলিয়ার অফ কলাম কি জানো? কলাম কিভাবে ফেল করে? ফেল মানে কি? তোমার বিল্ডিং এর কলাম কিভাবে ফেল করে বলো তো? জানো না? স্যার ওইটার জন্য স্যার বাকলিং কি কেন হয়? হোয়েন বাকলিং অকার্স, কখন বাকলিং হয়? স্যার ক্যালকুলেটেড লোডের চেয়ে বেশি যখন লোড পড়ে একটা কলামের উপর তখন হয় স্যার। যদি ক্যালকুলেটর কম পরে ফেল করবে না। স্ট্রেস কি বলো? স্ট্রেসটা কি? হোয়াট ইজ স্ট্রেস? ফোর্স বাই এরিয়া না? স্ট্রেস মানে কি? ফোর্স পার ইউনিট এরিয়া, পি বাই এ, তাই তো? পি বাই এ না? ইয়েস স্যার। ফোর্স হলো পি বাই এরিয়া। আচ্ছা, তোমরা কি বলতে পারবা বাকলিং কখন ঘটে? জানো না? স্যার বলো। যখন হচ্ছে স্যার ওই যে লোড দিয়ে দিতে স্যার নিউট্রাল পয়েন্টে চলে আসবে স্যার, তখন তো সেটা আনস্টেবল হয়ে যাবে স্যার, তখন স্যার বাকলিং হয় স্যার। কৃষকের ছিল। আচ্ছা, আমরা শিখবো ডিফারেন্স বিটুইন বাকলিং এন্ড ডিফ্লেকশন, পার্থক্য কি দুটোর মধ্যে। এই কোশ্চেনটা তোমরা ক্লাস নোটে লেখো তোমরা। স্যার একটা ট্রান্সভার্স ফোর্স আছে, একটা হ্যাঁ, আমি এগুলো বলবো। আমি কোশ্চেনগুলোকে মাথার উপর ঢুকাই নাও। এই চ্যাপ্টার শেষ হওয়ার পরে এই জিনিসগুলো বুঝতে হবে। ইআই জেজি এগুলো জানো কি জিনিস? এটা কি? ইয়ংস মডেল অফ ইলাস্টিসিটি না? আই কি? আই হলো রেক্টাঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া। যেটা কি? পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। জিটা কি? শেয়ার রিজিডিটি, মানে মডুলাস অফ রিজিডিটি। এটা কি? ক্রস সেকশন এরিয়া। আর ই তো জানোই। এই জিনিসগুলা কোথায় কোথায় কাজে লাগে এগুলা বলবো আমি। স্ট্রেংথ, স্টিফনেস, স্ট্যাবিলিটি, তিনটার মধ্যে পার্থক্য কি? কলাম উইথ পিওর এক্সিয়াল অর্থাৎ কনসেন্ট্রিক এন্ড ইসেন্ট্রিক, এটার পার্থক্য কি? এই জিনিসগুলা বুঝতে হবে। হোয়াট ডু মিন বাই স্লেন্ডারনেস রেশিও? হোয়াট ইজ দ্য ইমপ্লিকেশন অফ বাকলিং? বাকলিং হলে কি হয়? স্ট্রেস মানে স্ট্রেস ডায়াগ্রাম এবং প্রপোর্শনাল লিমিট, ইলাস্টিক লিমিট, প্লাস্টিক লিমিট, এগুলো কালকের ক্লাসে আমি পড়াবো অবশ্যই। বাট এই জিনিসগুলো তোমরা অবশ্যই জানো ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস থেকে। হোয়াট ডু মিন বাই ম্যাটেরিয়াল প্রপার্টিজ, কনস্ট্রাকশন প্রপার্টিজ এন্ড আদার ভেরিয়েবল অফ কলাম? এগুলো বুঝো? ম্যাটেরিয়াল প্রপার্টিজ, কনস্ট্রাকশন প্রপার্টি বুঝো? বুঝো না? এখন আমরা দেখি, এগুলো পড়ি। মেইন ডিফারেন্স অফ বিম অফ কলাম কি? বিম এক্সপিরিয়েন্স ট্রান্সভার্স লোড, কলাম এক্সপিরিয়েন্স কি? এক্সিয়াল লোড। এটার মোটামুটি এক কথায় পার্থক্য। সো বিমের মধ্যে ডিফ্লেকশন হয়, কলামের মধ্যে কি হয়? বাকলিং হয়। হইতেও পারে, না হইতে পারে, বাট হওয়ার কথা। মোড অফ ফেলিয়ার অফ কলাম কি? কলাম কিভাবে ফেল করতে পারে? একজন বললা যে যদি এক্সিয়াল লোড যদি ইসের থেকে বেশি হয়, ঠিক আছে, মানলাম। তাই যদি হয় তাহলে বাঁকবে কোন দিকে? যেদিকে চিকন থাকে সেদিকে বাঁকবে। তার মানে মোড অফ ফেলিয়ার দুইটা, একটা হচ্ছে ক্রাশিং, একটা হচ্ছে ক্রাশিং, আর একটা কি? একটা হচ্ছে বাকলিং। এটা তোমাদের শেষ হলে ক্লাসে আমি আরো ক্লিয়ার করব। বাকলিং কখন হয় এইটা তোমরা থিওরির শেষে বুঝবা। বাকলিং আর ডিফ্লেকশনের পার্থক্য কি? বাকলিং হয় এক্সিয়াল এর জন্য, ডিফ্লেকশন হয় ট্রান্সভার্স লোডের জন্য। ইআই জেজি এটা কার সঙ্গে সম্পর্ক? জেজি হলো টর্শনের সঙ্গে সম্পর্ক। ইআইটা হচ্ছে বাকলিং এন্ড ডিফ্লেকশনের সম্পর্ক। এইটা হচ্ছে এক্সিয়াল টেনশনের সঙ্গে সম্পর্ক।
পিএল বাই এই পড়ছো না, পিএল বাই এই পড়ছো, ডেল্টা স্যার। ইজ ইকুয়াল টু পিএল বাই এই পড়ছো না, পড়ো নাই? জি স্যার পড়েছি। পড়ছো। এইটা কোথায় আছে? ডেল্টা। এই ডেল্টা কি? এক্সিয়াল ফোর্সের জন্য ইলংগেশন না? অর্থাৎ এই যত বেশি ইলংগেশন স্টিফনেস তত বেশি হবে, জেজি যত বেশি, জেজির গুণফল যত বেশি, টরশনের টরশনে এর স্টিফনেস তত বেশি, ইআই এর ক্যাপাসিটি ইআই যত বেশি, ডিফ্লেকশন এবং বাকলিং কম হবে। আবার বলি, ইআই যত বেশি হবে ডিফ্লেকশন আর বাকলিং কম হবে। এটা বুঝছো? জেজি ইআই কে বলা হয় ইয়ার রিজিডিটি কি, বেন্ডিং রিজিডিটি বা ফ্লেক্সারাল রিজিডিটি। ফ্লেক্সারাল বেন্ডিং একই শব্দ, ফ্লেক্সারও যা ব্লেন্ডিংও তাই। ইআই কে বলা হয় ফ্লেক্সারাল রিজিডিটি, জেজি কে বলা হয় টরশনাল রিজিডিটি, এই কে এক্সিয়াল রিজিডিটি। রিজিডিটি মানে কি একটু পরে বলবো আমি। ডিফারেন্স বিটুইন স্ট্রেংথ, স্টিফনেস, স্টেবিলিটি, তিনটা মধ্যে পার্থক্য কি? স্যার যেটা কি ছিল এটা আরেকবার একটু বলা যাবে? যেটা হচ্ছে রিসার্চ সাবিন আমাদের পড়াবে, টর্শন পড়াবে। টর্শন আছে না? জি স্যার। টর্শন রিসার্চ সাবিন পড়াবে। জেজি যদি তোমার যদি জে এবং জি এর গুণফলটা বেশি হয়, তাহলে টর্শন মানে কি? মনে করো যে টর্শন কোথায় কোথায় হয়, যদি এটা আমার সাবজেক্ট না তারপর আমি বলতেছি। তুমি মনে করো তোমাদের যে কাপড় ধোয়ার পরে কাপড় যে চিপো না, এই যে টর্শন দিচ্ছ তুমি একটা জিনিসের মধ্যে, মানে এক্সিয়াল এক্স অ্যাক্সিসের এগেইনস্টে তোমরা রোটেশন করতেছো এটাকে। এটা ফিজিক্যালি আমি কালকে বলবো না, অসুবিধা নেই। এটা রিসার্চ সামনে পড়াবে তোমাদের। জেজি যত বেশি হবে তত টর্শনে ফেলিয়ার তত কম হবে। এই যত বেশি হবে ইলংগেশন করলে তত কম লম্বা হবে। ইআই যত বেশি হবে বেন্ডিং আর বাকলিং তত কম হবে। এই হলো মোটামুটি আপাতত এটাই জেনে রাখো। এখন স্ট্রেংথটা কি জিনিস? স্ট্রেংথ রেফার টু ম্যাক্সিমাম স্ট্রেস বিফোর ফেলিয়ার। তার মানে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম তোমরা দেখছো? আলটিমেট স্ট্রেংথ, ইল্ড স্ট্রেংথ, জানো এগুলা? স্যার কিছুটা ছিল স্যার। এটা আমি কালকে সেশনের ক্লাসে আরো ক্লিয়ার করব। আমি এই সেশনের ক্লাসটা নেওয়ার উদ্দেশ্যই যে তোমাদের প্র্যাকটিক্যাল জিনিসগুলো সেশনালে আমি তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস সেশনালে যেন আমি পড়াইতে পারি। ঠিক আছে? স্টিফনেসটা কি? স্টিফনেস ইজ হাউ এ কম্পোনেন্ট রেজিস্ট ইলাস্টিক ডিফরমেশন when লোড ইজ অ্যাপ্লাইড। এই যে ইআই জেজি এই বললাম না, এই তিনটা হলো স্টিফনেস। ইআইটা ফ্লেক্সার স্টিফনেস, জেজিটা টর্শনাল স্টিফনেস বা রিজিডিটি আর স্টিফনেস একই জিনিস, এক ধরনের। আর এইটা হলো এক্সিয়াল স্টিফনেস বা রিজিডিটি। রিজিড মানে কি? একেবারে তার অবস্থানে সে থাকবে, সে আর মুভ করবে না, সে চেঞ্জ হতে যাবে না, তাকে চেঞ্জ করা যাবে না। এটাই তো রিজিডিটি। রিজিড বলে না, হি ইজ ভেরি রিজিড, তার অবস্থান থেকে সরে না। ঠিক অনুরূপভাবে ম্যাটেরিয়ালও সেই অবস্থান থেকে সরে না, তার অবস্থানে বাঁকে না, সে বাঁকবে না, লম্বা হতে চাবে না। তারপরে হচ্ছে মোচড় খেলে সে মোচড় দিতে কষ্ট হবে তোমার, রিজিডিটি। তারপরে মোচড় খেতে চাবে না। এই চাবে না মানে রিজিডিটি বা আমি কি বললাম, এটাকে স্টিফনেসটা বললাম আর কি। আর স্টেবিলিটিটা কি? ইজ দ্য স্টেট অফ বিং রেজিস্ট্যান্ট টু চেঞ্জ, এর তার অবস্থান পরিবর্তন করবে না। মোটামুটি এই জিনিসগুলা অনেক সময় ভাইভা এবং পরীক্ষায়ও আসে। হোয়াট ডু মিন বাই কলাম উইথ পিওর এক্সিয়াল এন্ড কনসেন্ট্রিক লোড? তোমার যদি এই জিনিসটা তোমরা কি পড়ছো, বাইএক্সিয়াল বেন্ডিং পড়ছো? ইয়েস স্যার। বাই স্কিউ বেন্ডিং ওর মধ্যে মনে আছে? কার্ন অফ এ সেকশন মনে আছে? কার্ন অফ এ সেকশন পড়ছো? KERN, কার্ন পড়ছো না পড়ো নাই? স্যার ওইটা পড়েন। এটা পড়াই নাই? মানে পড়াই নাই না পড়ো নাই? স্যার কাল দেখায় না স্যার, পড়ানো হয়। KERN, কার্ন। মনে না স্যার, করো যে পড়ানো হয়নি স্যার। কার্ন ইজ এ জোন at which if you apply any compressive load there will be no tension anywhere in the column. এরকম কোন সংজ্ঞা পড়ছো? নো স্যার। পড়ো নাই না? আচ্ছা, আমি এই জিনিসটা অবশ্যই তোমাদের জানা উচিত। হয়তো বা তোমাদের টিচার পড়াইছে অনলাইনে, তোমরা ফলো করতে পারো না। আমি বইয়ের পেজ নম্বরটা বলে দিচ্ছি, তোমরা এটা অবশ্যই জেনে নিবা, কারণ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমার জানা অবশ্যই উচিত। এটা হচ্ছে তোমার আমার বইয়ের পেজ নম্বর হলো, জাস্ট এ মিনিট, পেজ নম্বর হচ্ছে 332। 332 এক্সাম্পল 6.22 এর উপরে যে অল্প একটু প্রায় 8-10 লাইনের একটা লিটারেচার আছে, এইটুকু পড়ে নিবা তোমরা।
এটা আর্টিকেল হচ্ছে তোমার 621, এক্সাম্পল 621 করলে হবে। স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো বলো, তোমরা হ্যান্ড স্যার রেজ এক্সাম্পল করবা। নাম্বার কত শোনো, বললেন স্যার, বুঝতে তোমরা পারিনি। হ্যান্ড রেজ করবা, আমি তোমার উত্তর দিব, সালাম দেওয়ার দরকার নাই ক্লাসের মধ্যে। হ্যাঁ বলো, কোশ্চেন বলো বলো। হ্যাঁ মারুফ বলো। স্যার এক্সাম্পল নাম্বার কত স্যার, বুঝতে পারি নাই স্যার। এক্সাম্পল 621 পেজ 331 332 পপবের বই। এখন মনে করো আমি তো আগের লেসন পড়ানো সম্ভব না আমার পক্ষে, তাহলে তো আমি তো শেষই করতে পারবো না। স্যার রাইট স্যার। আবার স্ট্রেনডার্নের রেশিওটা কি, বাকলিং কি, এটা ক্লাসের শেষে জানতে পারবা। স্ট্রেন ডায়াগ্রাম এটা তোমরা জানো, এবং নেক্সট কালকের ক্লাসে সেশনে আমি বুঝাবো তোমাদের। এন্ড ম্যাটেরিয়াল প্রপার্টি, কনস্ট্রাকশন প্রপার্টি, আদার ভেরিয়েবলটা কি? ম্যাটেরিয়াল প্রপার্টিজ কি? লোহা, আয়রন, তারপরে তোমার অ্যালুমিনিয়াম, তারপরে তোমার কপার, এটা প্রত্যেকটার প্রপার্টি আলাদা না? ম্যাটেরিয়াল ইয়াং স্পোর্টেবল একটা ম্যাটেরিয়াল একরকম, কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন আলফা এক ম্যাটেরিয়াল একরকম, এইটা ম্যাটেরিয়াল প্রপার্টিজ বলে সবাই। মেল্টিং পয়েন্ট, তারপরে ফ্রিজিং পয়েন্ট, একটা প্রপার্টিজ একটা ম্যাটেরিয়াল একরকম না, এইগুলো বলে ম্যাটেরিয়াল প্রপার্টিজ। কনস্ট্রাকশন প্রপার্টিজ মানে কি? তুমি একটা ম্যাটেরিয়ালকে রেক্ট্যাঙ্গুলার করলা, একটাকে তুমি স্কোয়ার করলা, ওইটাকে আবার সেম জিনিসটাকে রাউন্ড করলা, তিনটার কি প্রপার্টিজ একই রকম হয় না? আলাদা হয়ে যায়। এটাকে বলে ক্রস সেকশনাল প্রপার্টিজ। সবাই বুঝছো না বুঝো নাই? স্যার মোমেন্ট অফ ইনার্শিয়া দ্বারা স্যার ইয়া হবে না স্যার? ক্রস সেকশনাল প্রপার্টিজ অবশ্যই। এরিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া, ক্রস সেকশনাল প্রপার্টিজ। এই তো বুঝতে পারছো তোমরা। জিই জিই এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টিজ, আলফা এগুলো ম্যাটেরিয়াল প্রপার্টিজ। ক্লিয়ার? সো মাথায় রাখতে হবে, এই কথাগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতেই হবে যে কোনটা কোন প্রপার্টিজ। এবার আমরা একটু আইডিয়ার ভিতরে ঢুকি। এই দেখো, ফ্লেক্সারাল অবলিক বেন্ডিং, এই যে মাঝখানে লোড দিলা এই বেঁকে গেল, এটা হলো ফ্লেক্সারাল বেন্ডিং। এটা হলো ডিফ্লেকশন হয়, এবং এর ট্রান্সভার্স লোডের জন্য হয়। ট্রান্সভার্স লোড মানে কি? এখানে যে লাইনটা, এখানে যে তুমি ইয়াটা দেখতেছো, এই যে লাইন বরাবর, এই লাইন বরাবর এই ভার্টিক্যালি 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 লোড আসতেছে, এটা ট্রান্সভার্স লোড। এই যে ট্রান্সভার্স লোড যদি এরকম থাকে, এটা শেয়ার। এটা কিন্তু এই যে ভেঙে গেল শেয়ারে, সরি এটা শেয়ার। এইবার হলো এইটা কি? এটা টুইস্টিং বা টর্শন। এইটা কি? এইটা হলো এক্সিয়াল টেনশন, এটা হলো এক্সিয়াল কম্প্রেশন। তাহলে টেনশন আর কম্প্রেশন দুজনের পাশাপাশি রাখি। নরমালি আমরা সিগমা ইজ ইকুয়াল টু পি বাই এ জানি আমরা। সিগমা ম্যাক্স যদি পি বাই এর সমান হয়, কালকে এক্সপেরিমেন্টে করবা তোমরা, তাহলে ফেল হয়, তখন ইল্ড হয়। সিগমা ম্যাক্স মানে সিগমার মানটা যদি ইল্ড ক্রস করে তাহলে ফেলিয়ার হয়ে যায়। এটা কার ক্ষেত্রে? টেনশনের ক্ষেত্রে। কিন্তু কম্প্রেশনের ক্ষেত্রে কিন্তু বাকলিং হইতে পারে। তা মোড অফ ফেলিয়ার কয়টা? একটা হচ্ছে ওইটা, প্রথমটা হচ্ছে যদি সিগমা ম্যাক্স যদি ইল্ডের বেশি হয় তাহলে এক্সিয়ালে ফেল হয় টেনশনে, আর কম্প্রেশনে ফেল হয় বাকলিং এ হইতে পারে, আর একটা ক্রাশিং হইতে পারে, যেটা কালকে ক্লাসে আমি বলো। স্যার একটু কি স্লো যাওয়া যাবে? আচ্ছা একটা স্লো যাবো, আমি এখন 2 পৃষ্ঠায় মাত্র আসছি। আমি বললাম যে আমার মূল এখন যেটা পড়াচ্ছি এটাই আজকের বিষয়বস্তু। কম্প্রেশন যদি দাও তাহলে বাকলিং এ ফেল হবে। এর আগের গুলো হলো কনসেপচুয়াল ডেভেলপমেন্ট। কম্প্রেশন হলে আমাদের কি হবে? বাকলিং এ ফেল হবে। এইবার আমি সাবজেক্ট, এই দেখো একটা পিন কানেক্টেড একটা মনে করো একটা জিনিস আছে, এর উপরে আমি লোড দিব, সেভাবে বেঁকে যাবে, এই যে বাকলিং হয়ে গেল। পিন কানেকশন আমি পিন দিয়ে বুঝাচ্ছি আগে, পরে আমি ফিক্স সাপোর্টটা অন্য করে যাবো। এখানে নিচে দেখো একটা সাপোর্ট আছে, এখানে চাপ দিলে, এটা যদি চাপ দিয়ে নিচে নামাও তাহলে এটা বেঁকে যাবে। এই যে বেঁকে যাবে, কোন দিকে বাঁকবে? দেখো ক্রস সেকশন একটা এক্স আর ওয়াই বরাবর ক্রস সেকশন কেটে দেখাইছি আমি, কোন দিকে বাঁকবে? এটা এক্স এর দিকে স্যার। এক্স এর এগেনস্টে ভাগবে, ওয়াই এর এগেনস্টে কিন্তু ভাগবে না। এক্স এর এগেনস্টে আমি ভুল বললাম, এটা ওয়াই এর এগেনস্টে ভাগবে, এক্স এর এগেনস্টে ভাগবে না। কারণটা কি বলতো? কোনটার মোমেন্টাম বেশি বলো? আই এক্স বেশি না আই ওয়াই বেশি? স্যার ওয়াই বেশি স্যার। ওয়াই বেশি? না না আই স্যার, ওয়াই মানে স্যার কি? ওয়াই বেশি স্যার। আই ওয়াই ইজ লেস দেন আই এক্স না? জি স্যার।
তার মানে আই এক্স এ বাঁকবে। আই এক্স এর মধ্যে বি কোনটা? বিটা হচ্ছে নিচেরটা, ছোটটা, এইচটা হচ্ছে বড়টা। বি এইচ কিউব বাই 12 আই এক্স অনেক বেশি, আর আই ওয়াই এ বি এইচ কিউব বাই 12 অনেক কম। যেটাই কম সেটা বাঁকবে, সেই দিকে বাকলিং হবে। বাকলিং কোন দিকে হবে? যেদিকে মোমেন্ট অফ ইনার্শিয়া কম সেদিকে বাকলিং হবে। কনসেপ্টগুলো ডেভেলপ করতে পারছো তোমরা মোটামুটি? এই সব জিনিস তোমাদের বইয়ে আছে, এই সব জিনিস তোমাদের বইয়ে আছে। বাকলিং অফ কলাম চ্যাপ্টার 14 সম্ভবত তোমাদের বইয়ে, ওই যে প্রথমে বলে দিয়েছিলাম ওখানে লেখা আছে, এটা তোমাদের। তাহলে এই যে বাঁকার ব্যাপারটা হয়ে গেল। তার মানে আলটিমেটলি উইকেস্ট এক্সিস হচ্ছে ওয়াই ওয়াই, উইকেস্ট এক্সিস যেটাকে বলা হয় সেই দিকে বাঁকবে। উইকেস্ট এক্সিস মানে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কম। এবার আমি তোমাদের একটা, এইটা করার মনে মনে টাইম আর থাকবে না। কতক্ষণ টাইম আছে আমার? স্যার 40 পর্যন্ত স্যার, 40 পর্যন্ত। আর কতক্ষণ আছে? স্যার আর 10 মিনিট আছে স্যার। রাইট, 10 মিনিটের মধ্যে এইটুকু শেষ করতে পারবো, আর পারবো না। মানে এখন তো অনলাইনে ক্লাসটা খুব স্লো করতে হয়, নাহলে অনেক স্টুডেন্ট ফলো করতে পারে না, এই যে সমস্যা। আর যাও, যেটা আমি বলতেছিলাম এখন, এইটা হচ্ছে তোমাদের পরীক্ষা আসে এই প্রমাণটা। তুমি দেখো এই যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, যেটা আমি আজকে ভুল করে কলমটা নিয়ে আসি নাই, হ্যাঁ কলমটা নিয়ে আসি নাই বলে আবার মাউসটাও ঠিক মতো কাজ করতেছে না, তারপর আমি চেষ্টা করছি বুঝাইতে। তুমি এখানে দেখতে পাচ্ছ এই যে একটা একটা কলাম, ঠিক যে ছবিটা আগে দেখে ওই রকম। এখানে একটা পিন কানেক্টেড, আর এখানে রোলার লাগানো, এবং এটাকে নিচে আপ ডাউন করতে পারি, এবং এখানে লেন্থটা এল, এবং এখানে একটা পি ফোর্স দিলাম আমরা, ঠিক কনসেন্ট্রিক লোড। কনসেন্ট্রিক মানে কি? একটা মাঝখানে সেন্টার বরাবর, সেন্টার বরাবর পি লোড দিলাম। পি লোড দেওয়ার ফলে যেদিকে অ্যাক্সিসটা চিকন সেদিকে বেঁকে গেল, বাঁকড়ি গেল। তখন শেপটা কেমন হলো? এরকম একটা শেপ হলো, এরকম বাঁকা শেপ হলো। এখন এখন কি হলো বলো, এরপরে কি হবে? এতক্ষণ পর্যন্ত এর মধ্যে ফোর্স ছিল পি, আর এখন কয়টা ফোর্স হলো বলো তো? কে বলতে পারবে? এখানে কয়টা ফোর্স হলো? এখানে একটা ফোর্স হলো খালি পি। এই দ্বিতীয় ছবিতে কয়টা ফোর্স হলো? কে বলতে পারবে? স্যার ব্যাপারটা বুঝতে পারিনি স্যার, আবার একটু। প্রথম ছবিটাতে, বামের ছবি যেটা, এটাতে আমি খাড়া আছে, এই জিনিসটা বাঁকে নাই এখনো। তাহলে এখানে আমি কনসেন্ট্রিক লোড দিলাম। কনসেন্ট্রিক লোড দেওয়া মানে হচ্ছে সেন্টার বরাবর লোড দিলাম। আলটিমেটলি এই অবস্থায় আছে। এখানে কি পুরা জিনিসটা শুধু পি, একটা এক্সিয়াল লোড আছে। এখন এটা বেঁকে গেল, বেঁকে যাওয়ার ফলে কি ঘটনা ঘটলো? কি কোনো চেঞ্জ হলো না? হয় নাই। চেঞ্জ একটা তো অবশ্যই হয়েছে, বেঁকে গেছে। স্যার নিচ থেকে কোনো স্যার লোড পাচ্ছি স্যার আমরা? স্যার পি এর রিঅ্যাকশন ফোর্সটা স্যার, তারপর একটা মোমেন্ট তো কাজ করতেছে স্যার, যেহেতু বেঁকে গেছে স্যার। এটা তুমি ছবি দেখে বললা, ছবি দেখে বললে তো হবে না, কনসেপ্টুয়ালি বুঝছো কিনা? রাইট, আমি যাচ্ছি এখানে। এখানে একটা মোমেন্ট অবশ্যই হয়েছে, কিন্তু এই ছবিটা কি আঁকাইছি? দাঁড়া আমি দেখে নিই আগে। না, ছবিটা আঁকাই নাই। আমি এই ছবিটা একটু কলমও আনিনি আজকে, ছবিটা কিভাবে আঁকাবো? আচ্ছা আমি তোমাদের বুঝাচ্ছি, দাঁড়াও জিনিসটা। এই অংশটা কেটে নাও, যদি এই অংশটা কেটে নাও, কেটে নিলে হবে কি, দাঁড়াও দেখো, এরকম একটা খাড়া একটা জিনিস, এটা এক্সিস, এটা এক্সিস, আর এই পর্যন্ত বেঁকে গেছে। এখন ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো আমরা। এখানে একটা পি কাজ করছে, সামেশন এফ ওয়াই 0, তাহলে এখানে একটা পি কাজ করবে। করবে না করবে না? করবে, করবে না করবে না? করবে স্যার। এইটা তো এক্সিস, এটা না, এটা না, এই যে বেঁকে গেল। তাহলে এই পি আর পি দুটা ঠিক কাজ করলো। এখানেও কিন্তু পি ছিল, এখানে পি ছিল, এখানেও পি আছে, এই কাটলে এখানেও পি হবে, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে কি হলো? এই পিটা সরে গেছে। সরে যাওয়ার ফলে এর মাঝখানে একটা দূরত্ব তৈরি হয়েছে না? ই দূরত্ব তৈরি হয়েছে না? হয়েছে? জি স্যার। এই যে ই দূরত্ব তৈরি হয়েছে, তার মানে প্যারালাল ফোর্স উইথ এ ডিসটেন্স অপোজিট ডিরেকশনে কি তৈরি হয়? কি বলে এটাকে? কাপল বলে না? কাপল তৈরি হয়েছে না? তার মানে তোমার যখন বাকলিং হয়ে গেল, সে এক্সিয়াল ফোর্সের সাথে আরো একটা ঝামেলা তৈরি করলো। কি করলো? একটা কাপল তৈরি করলো।
এই কাপড় এটাকে আরো বাড়তে সাহায্য করবে, আরো বেঁকে যাবে। তার মানে প্রথমে যখন ইনিশিয়াল স্টেজে ছিল এটা শুধু এক্সিয়াল ফোর্স ছিল, কিন্তু যখন একটু বেঁকে গেল তখন পি এর সাথে একটা কাপল তৈরি, কাপল মানে মোমেন্ট তৈরি হলো। এই মোমেন্টের মান কি এম ইন্টু নিউ, এখানে নিউ দিছে, ই নিউ যা বলো হোয়াটএভার, এটা ভি না কিন্তু নিউ এটা, ঠিক আছে? এই নিউটা কি জিনিস বলো তো, এটা কি জিনিস? ডিফ্লেকশন। এটা এক ধরনের ডিফ্লেকশন না? এটা এক ধরনের ডিফ্লেকশন কিনা বলো? জি স্যার। ডিফ্লেক্ট করলো না, এটা এক ধরনের ডিফ্লেকশন, ঠিক আছে? আচ্ছা যাও, এখন আমরা যাই। এখন তোমরা এই যে একটা ইকুয়েশনটা পড়ছো না তোমরা, মোমেন্ট, ওই যে জাহিদ তোমাদের পড়ানোর কথা, যে বেন্ডিং স্ট্রেসের ফর্মুলাটা এম বাই আই ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার বি, এটা পড়ছো না পড়ো নাই? এইটা পড়ছো, এই ইকুয়েশনে পড়ছো? জাহিদ পড়াইছে, এখন তুমি যদি না পড়ে থাকো তাহলে কিছু এই ইকুয়েশনটা পড়ছো? বেন্ডিং স্ট্রেস পড়ছো না? স্যার পড়েছিলাম স্যার। এটার মধ্যে এটা আছে তো, এটা প্রমাণ করছে তো, অবশ্যই করছে এটা। এইটা আমি মনে করো এই জিনিসটা এম বাই আই, এম বাই আই, এম বাই আই, এইটা যাক, এটা আমি পড়াইতে পারবো না, এটা তোমাদের পড়ানো হয়েছে। আমি এই এমটা কি বলতো, এখানে এমটা কি, এখানে এমটা কি হলো বলতো, কি হলো? মোমেন্টটা কত? পি ইন্টু নিউ, মাইনাস পি ইন্টু নিউ না? জি স্যার। তাহলে এই এম এর পরিবর্তে মাইনাস পি ইন্টু নিউ লাগাই দিলাম, তাহলে কি ঠিক আছে? এই যে এই এম এর পরিবর্তে পি ইন্টু নিউ, নিউটা আমি ভিতরে এখানে লিখছি আর এখানে একই কথা, কিন্তু একই কথা না? পাশে লেখা আর উপরে লেখা একই না? এটা তার মানে আমরা লিখতে পারি এটা লিখতে পারি। এখন এম বাই আই কে আমি এটা রিপ্লেস করতে পারি না, পারি না? ছবিটা দেখো না রে ভাই, হ্যাঁ পারি। যদি পারি, এখন আমরা একটা ফর্মুলাটা প্রমাণ করার জন্য একটা পদ্ধতি অ্যাপ্লাই করব। আমরা ল্যামডা স্কোয়ার বলে একটা ইয়া নিব, ল্যামডা স্কোয়ার পি বাই আই নিব। কেন নিব পরে বলতেছি আমি। তাহলে পি বাই আই মানে এইটুক, এই নিউটা হচ্ছে আমার ভেরিয়েবল, আর এইটাকে আমরা ল্যামডা স্কোয়ার হিসেবে কনসিডার করলাম। করি যদি, তাহলে আমার ইকুয়েশনে কেমন আসে বলো তো? এইটা আসে? আসে না? মানে মাইনাসটাকে এই পাশে নিয়ে প্লাস করে দিলাম। প্রথমে হলো ডি স্কোয়ার নিউ বাই ডিএক্স ইকুয়াল টু প্লাস পি বাই আই নিউ হইতো, মানে মাইনাসটাকে লিনিয়ার স্যার ইকুয়েশন আইসা পড়ে স্যার। ইয়েস, একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন চলে আসলো। এটার সলিউশন তোমরা পড়ছো না? ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশনটা কি? এটা একটা, দিস ইকুয়েশন ইজ সেম অ্যাজ ওয়ান ফর সিম্পল হারমোনিক মোশন, না? এবং সলিউশনটা এরকম না, নিউ ইজ ইকুয়াল টু এ sin ল্যামডা x প্লাস b cos ল্যামডা x, পড়ছো তোমরা? জি স্যার। এইটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? স্যার এম ইকুয়াল মাইনাস পি ইন্টু নিউ কেন হলো স্যার? এম ইজ ইকুয়াল টু মাইনাস পি ইন্টু, এখানেই তো দেখালাম না তোমরা, এই যে এখানে দেখাচ্ছি তো আমি। এইটা হলো নিউ, এটা ভি লিখছে ভুল করে, এটা নিউ হবে, এটা বুঝছো? এটা নিউ। তাহলে এর ফোর্স কত? এর ফোর্স, তার মানে এই যে কাপলটা হলো, কাপলটার মান কত বলো তো? কাপল মানে তো মোমেন্ট নাকি? জি স্যার। কাপল ইজ এ মোমেন্ট, এই কাপলের মান কত? এখান থেকে এই পি ইন্টু এল পাইলা কোথায় তুমি? স্যার লেন্থ অফ দ্য কি বিম নাকি স্যার? স্যার ক্যাপিটাল এল যেটা স্যার, ঠিক আছে। আমি বলি কাপল কাকে বলে বলো? দুইটা প্যারালাল ফোর্স, তাদের মাঝখানের ডিসটেন্স, ভার্টিক্যাল ডিসটেন্স, সরি লম্ব দূরত্ব, পারপেন্ডিকুলার। তাহলে এখানে একটা পি হবে, এখানে একটা পি হবে, এই দুটা পি এর প্যারালাল ডিসটেন্স কত? এই ভিটা না, নিউটা না? জি স্যার। আমি আসলে ভুল করছি, এটা ক্রস সেকশন লাগাই নাই, এখন এই যে কলম আনি নাই বলে দেখাতে পারছি না আমি। অসুবিধা নাই, আমি পরবর্তী ক্লাসে আবার এটা যাবো, এটা রিপিট করবো আমি। এটা আজকে খালি শেষ করি তোমাদের, আমি শেষ করার পর আমি এইটা পরে বুঝাবো না আবার। তাহলে আমার এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আসলো। এখন বাউন্ডারি কন্ডিশন ব্যবহার করতে পারবা এটাতে? সবাই দেখো ইকুয়েশনটা দেখো। যখন এক্স এর মান 0 মানে কত? এই জায়গা না নাকি? এই যে এটা এল, এটা এক্স, এক্স এর মান 0, তখন নিউ এর মান কত বলো? 0 স্যার। 0। তাহলে এক্স এর মান 0 দিয়ে নিউ এর মান 0 দিলে কি হয় বলো তো? কি হবে? স্যার যে আরবিট্রারি কনস্ট্যান্ট গুলো মান বের হয়ে আসবে স্যার। হ্যাঁ, কত হবে বলো না তুমি, বলো না। স্যার 0 0 হবে স্যার। 0 0 হবে, আন্দাজি কথা বলো না, করো না তুমি।
শূন্য ইজ ইকুয়াল টু সাইন স্যার বি হবে এর স্যার মান 1 হবে স্যার। বি এর মান 1 হবে, ভেরি গুড, বি এর মান 1 হবে। তো বি এর মান 1 না, বি এর মান 0 হবে। 1 হবে কেন ভাই? বি এর মান 0 হবে, খেয়াল করো। যখন দুইটা জিনিস আছে, একটা দেখো, যখন হচ্ছে আমি ভুল করলাম, যখন প্রথম পরেরটা নাও, যখন হচ্ছে ইসের মান নিউ এর মান 0 হবে, এটা কি হবে বলতো? এক্স এর মান 0 হবে, নিউ এর মান 0 হবে, তাহলে এই টার্মটা চলে যাবে না? 0 সাইন 0 মানে কত? 0 স্যার। তাহলে তাহলে সাইন 0 মানে 0, তাহলে বি এর মান কি হবে তাহলে? করো না, খাতাই করো না বাবা। স্যার 0 হওয়ার কথা। 0 হবে তো, 0ই হবে, হওয়ার কথা না, 0ই হবে। স্যার এ আর বি তো 0 আসে স্যার। এ 0 আসে কোথেকে আসলো? এ 0, এ কি 0 আসছে? আমি বললাম যে নিউ ইজ ইকুয়াল টু 0 করো না তোমরা, নিউ ইজ ইকুয়াল টু 0, আর আমি আজ কলম আই নাই বলে লিখতে পারছি না, তাহলে সাইন 0 এখানে 0 হয়, এর সঙ্গে কাটাকাটি হয়ে a ইন্টু 0 0 হয়ে যায়। তারপরে হয় কি বি কস ল্যামডা এক্স ইকুয়াল 0, কস ল্যামডা এক্স উল্টা সাইডে নিয়ে গেলে বি এর মান 0 হয়। আমি এই দেখো, হোয়ার এ আর বি আরবিট্রারি কনস্ট্যান্ট, যখন নিউ এর মান 0 হয়, আমার দুইটা কন্ডিশন আছে, এখানেও 0 এখানেও 0 নাকি? নিউ এর মান যখন 0 তখনও 0, নিউ এর মান যখন এল তখনও 0 নাকি? ভুল বললাম? এখন আমরা যদি এইটা কাজে লাগাই তাহলে এইরকম একটা আসে ইকুয়েশন, নিউ 0 0, এ সাইন 0, বি কস 0, এটা আছে। জি স্যার। আচ্ছা কস 0 মান কত? 1 স্যার। সাইন 0 মান কত? 0 স্যার। তাহলে বি এর মান কত আসে? 0 ক্লিয়ার? এখন ক্লিয়ার? সবাই ক্লিয়ার? স্যার ক্লিয়ার স্যার। বি এর মান 0 মানে তার মানে এই টার্মটা নাই আমার, বি এর মান 0 মানে এই টার্মটা নাই, তাহলে শুধু এইটুক টার্ম থাকলো নাকি? ভুল বললাম? তার মানে আমার ইকুয়েশন বি এর মান 0 মানে আলটিমেটলি এই ইকুয়েশনটা আমার এইটা হয়ে গেল। এখন আমি লিখবো ইকুয়েশনটা হলো নিউ ইজ ইকুয়াল টু এ সাইন ল্যামডা এক্স। ক্লিয়ার? ক্লিয়ার নট ক্লিয়ার? ক্লিয়ার। এখন তুমি এই কন্ডিশনটা কাটাও, ল্যামডা এল ইজ ইকুয়াল টু 0, তাহলে এল এক্স এর মান এল লাগাও আর এখানে 0 লাগাও, কি হয় দেখো? এইটা ইকুয়েশন তৈরি করব, করলে আমার কি আছে? ভি অফ এল ইজ ইকুয়াল টু 0, এ সাইন ল্যামডা এল হয়, হয় না? হয় না? জি স্যার হয় স্যার। হয়। আচ্ছা এখন আসো, আমার যদি সাইন কতর মান 0 কে বলতে পারবে? 0 ডিগ্রির মান 0 না এন পাই? স্যার এন পাই স্যার। এন পাই এর মান 0 না? জি স্যার। মানে 0 180 200 180 360 মানে এন পাই এর মান 0। তাহলে যদি আমি যদি লিখি যে এইটা ইজ ইকুয়াল টু, তাহলে কি আমরা লিখতে পারি ল্যামডা এল আর এন পাই সমান? জি স্যার। কি রে ভাই, হয় না কেন? কি যে এটা লিখতে পারি, ল্যামডা এল 0 লিখতে পারি, ল্যামডা এল এন পাই লিখতে পারি? পারি? জি স্যার। আচ্ছা ল্যামডা আমরা ধার নিছিলাম কার কাছ থেকে? ল্যামডা কার কাছে ধার? ল্যামডা কি লিখছিলাম? কি লিখছিলাম? পি বাই আই। ধারটা শোধ করে দিব আমরা। তা ল্যামডা স্কোয়ার এল স্কোয়ার এন স্কোয়ার পাই স্কোয়ার, কারণ আমরা ল্যামডা স্কোয়ার যেগুলো পি বাই আই নিছিলাম না, এটাকে ল্যামডা স্কোয়ার বানাইতে হবে। এ বানাইলাম ল্যামডা স্কোয়ার স্কোয়ার, বানানোর পরে এইটা ধার নিছিলাম, শোধ দিয়ে দিলাম ধারটা, কি হলো? ল্যামডা স্কোয়ার পি বাই আই লিখে ফেললাম। আবার আসার পরে তুমি দেখো এই কোশ্চেনটা এইটা আছে, এইটুক পর্যন্ত পড়ায় আজকে, আর আমি যাব না। পি এন ইজ ইকুয়াল টু এইটা তোমরা সবাই কমপ্লিট করে, এইটা না বুঝলে আমাকে বলবা কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, আজকে তোমার ক্লাস টোটা এখন জমা দিতে হবে না, তোমরা আজকে রাত্রিরে আমার এই পর্যন্ত তোমরা সবাই করে আমাকে গুগলে জমা দিবা, বাট বুঝে দিবা, কিন্তু তোমার নিজের মতো করে লিখবা। তুমি আমি যেভাবে লিখছি এভাবে লিখতে হবে, নট মাস্ট। তোমরা ক্যালকুলেট করে আজকে রাত্রিটা আমার গুগলে জমা দিবা। ক্লিয়ার অর নট ক্লিয়ার? স্যার কোনটা ক্যালকুলেট করে দিব? এই পর্যন্ত, এই যে আজকে পি এন ইজ ইকুয়াল টু এইটা প্রমাণ করবো, এইটুকু পর্যন্ত প্রমাণ করবা। তোমরা ইচ্ছা করলে স্ক্রিনশট নিতে পারো এটার। এটা তোমাদের বই আছে, কিন্তু পেজ নম্বর বলবো, এই যে 16.4 আমি লিখে দিচ্ছি তো। স্যার পিএন বলতে এখানে কি বোঝাচ্ছে? এইটা তো বোঝাবো পরে ক্লাসে, পিএন বলতে কি বোঝাচ্ছে। এখন তো টাইম নেই, আসলে টাইম শেষ না। আমি এরপরে পিএন বলতে কি বোঝাবো, আর কালকে আগামীকাল ক্লাস আছে, আগামী ক্লাসেও আমি
এটা একটু বোঝানোর চেষ্টা করবো তোমাদের সামনাসামনি। পিএন বলতে কি বল? পিএন মানে নর্মাল লোড, পিএন নর্মাল লোড, পি নমিনাল সরি পিএন মানে পি নমিনাল। নমিনাল লোডের ফর্মুলাই পাইলাম এন স্কোয়ার পাই স্কোয়ার ই স্কোয়ার এল স্কোয়ার। এটা জাস্ট ম্যাথমেটিক ক্যালকুলেশন, কিচ্ছু নাই এর মধ্যে, এর মধ্যে বোঝার তেমন কিছুই নাই, খালি অঙ্ক করবো, অঙ্ক করলে এটাই আসবে। এরপরে হল বোঝার জিনিস আসবে এরপরে স্টেপ থেকে, তো সেটা আমি পরের ক্লাসে করাবো। স্যার বলো। স্যার এল কি স্যার এক্স ইকুয়াল টু 0 থেকে শেষ পর্যন্ত? তুমি ছবিটা দেখো না, ছবি কি বললে? এল কোথায়? এল জি, কোনটা? স্যার। এটা এটা হচ্ছে এক্স এর মান 0, এটা হলো এক্স এর মান এল। ভাই তোমরা বললাম না ওই যে ফ্রি বডি ডায়াগ্রাম বুঝো নাই, কিভাবে এক্সেল বুঝো না, এইগুলা না বুঝলে এই অঙ্কগুলা বোঝা খুব ডিফিকাল্ট। গতবার কিন্তু আমি কিন্তু তোমাদের ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে অনেক করাইছি, ওই জায়গাটায় তোমরা আমাকে অ্যাড্রেস করো নাই বা আমাকে কোশ্চেন করো নাই, এখন তোমরা কোশ্চেন গুলো করতেছো। এই জন্য আমি কিন্তু তোমাদের একটা ত্রিভুজের একটা অঙ্ক করাইছিলাম না ক্লাসে, না করাই নাই? এই যে ফিজিক্যাল ক্লাসে করাইছিলাম, একটা ত্রিভুজের সলিউশন দিছিলাম, দিই নাই? তোমাদের সাথে আমার এই যে গত কয়েকদিন ক্লাস হয়েছে না, জি স্যার, জি স্যার। ওটার মধ্যে কি আমি একটা ত্রিভুজের এক্স কোনটা এল পড়াইছি না? স্যার একটা হচ্ছে ওই যে ইয়াদে করেছিলাম স্যার। মানে আমার কথা এক্স মানে কি? এক্স এর মান 0 মানে শুরুতে, আর এক্স এর মান এক্স মাইনাস এ বি ডি, ওইটাই তো আমার এল মানে পুরাটা সম্পূর্ণটা। মানে বললাম না মেকানিক্স এইভাবে বোঝানো ডিফিকাল্ট। তোমরা এইটুকু পর্যন্ত নিজে করে আসবা, করে আমাকে আজকে রাত্রে গুগলে সবাই জমা দিবা। যারা ক্লাস করছো তারাও জমা দিবা, যারা ক্লাস করো নাই তারাও জমা দিবা। তাহলে আজকে আমরা এখানে শেষ করি নাকি? আসসালামু আলাইকুম স্যার। তাই তো? ওয়ালাইকুম স্যার আমাদের কি স্যার লেকচারের এই পিডিএফটা স্যার প্রোভাইড করা যায় স্যার? মাঝে মাঝে প্রোভাইড করা যায় না। লেকচার পিডিএফ প্রোভাইড করলে তোমরা ওইটা দেখে চোথা মারবা, কিছুই শিখবা না। গতবার আমি দেখছি তোমরা ক্লাস ফলো করতে হবে আমাকে, তোমরা বই থেকে বের করবা, এইটা নিবা, ক্লাস ফলো করবা, ক্লাসে বুঝবা, এবং তোমরা নিজেরা খারাপ ভালো যা হোক তোমরা আমাকে সাবমিট করবা। এইটা বইয়ের থেকে নেওয়া, বই খুঁজে বের করবা। 16.4 লিখেই দিয়েছি আমি। জি স্যার। তোমরা লেকচার পড়ার দিয়ে, আমি গতবার দেখছি লেকচারের বাইরে যাওই না, তোমরা কিচ্ছু পড়ো না, আগে পিছিয়ে কিছু লেখা থাকে, আমি বলার সময় অনেক কথা বলি যেগুলো বইয়ে লেখা আছে, বাট তোমরা এগুলা ফলোই করতে পারো না। তোমরা ওয়েট করো তীর্থের কাগের মধ্যে যে কখন আমি তোমার লেকচার পিডিএফ দিব। এই জন্য এবার আমি লেকচার পিডিএফ দিব না তোমাদের, তোমরা ক্লাস ফলো করতে হবে আমার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সিআর আসো? জি স্যার। তোমার 58 স্টুডেন্ট প্রেজেন্ট ছিল, অ্যাবসেন্ট কারা কারা আমাকে একটু দিয়ে দাও, এখনই জানাই দাও। স্যার এখনই বলে দিব স্যার? মানে বলতে পারবা? এখন পারবা না তো, তোমার একটু ঘাটতে হবে তো, তাই না? জি স্যার। তুমি আমাকে অ্যাবসেন্ট লোডটা হোয়াটসঅ্যাপ অথবা ইসে দিয়ে দাও। জি স্যার, আমি আপনাকে ফোন করে বলে দিব। ফোন করার দরকার নাই, তুমি এসএমএস করো। ফোন করতে গেলে তোমার ক্লাস ডিস্টার্ব হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। So you can leave. হচ্ছে না কেন এত প্রবলেম?